দেশ টিভির রাতের আয়োজন দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ আরও তীব্র হয়ে প্রবলভাবে ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্ব এখন ভীষণ রকম শঙ্কিত যে এই শীতে এবং এই দ্বিতীয় ঢেউকে তারা কিভাবে মোকাবেলা করবে। প্রত্যেকটি দেশ তাদের নিজেদের মতন করে উপায় খুঁজছে, আর বাংলাদেশ এখন এই মুহূর্তে একদিকে দ্বিতীয় ঢেউ, অন্যদিকে করোনার টিকা বা ভ্যাকসিন নিয়ে তারা কাজ করছে। কিভাবে এই করোনার টিকা আমরা দেশের এই বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে পারি এবং এই টিকা ছড়িয়ে দেওয়ার পথে কি ধরনের বাধা প্রতিবন্ধকতা আমাদের মোকাবেলা করতে হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন চারজন অতিথি, আর আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে করোনা ও টিকার অপেক্ষা। এই বিষয়ে আজকে আমার সঙ্গে স্টুডিওতে কথা বলবার জন্য যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের কোভিড ইউনিটের চিকিৎসক ডাক্তার তুষার মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আমার সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন আরও তিনজন অতিথি। এদের মধ্যে রয়েছেন গ্লোব বায়োটেকের হেড অফ কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। আরও রয়েছেন IEDCR এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন। আরও রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। আপনাদের তিনজনকেই দেশের কথা দশের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটা ডাক্তার তুষার মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা হচ্ছে, এখন সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ। আসলে আমাদের দেশে শীতের শুরু থেকে, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই কিন্তু একটা দ্বিতীয় ঢেউর যে কথা, আমরা অনেক আগের থেকে এটা নিয়ে প্রস্তুত ছিলাম এবং সেই এক্সপেক্ট ওয়াইজই কিন্তু আমরা ঢেউটা পাচ্ছিলাম, অর্থাৎ সংক্রমণের হারটা বাড়ছিল। যদিও জনসাধারণের মধ্যে কিন্তু টেস্ট করার একটা অনাগ্রহ বা অনীহা আমরা লক্ষ্য করেছি। রোগীর সংখ্যা হাসপাতালগুলিতে অনেকাংশেই বেড়ে গিয়েছিল এই দ্বিতীয় সপ্তাহ থেকে। যদিও এই সপ্তাহের শুরু থেকে আমরা কিছুটা কমের দিকে পাচ্ছি, কিন্তু সেই আমরা যেটা অনেক জায়গাতেই পাচ্ছি, শনাক্তের হার কমে গিয়েছে, কিন্তু মৃত্যুর হারটা কিন্তু একই আছে। যদিও শনাক্তের হারটা কমে গিয়েছে আমরা বলছি, সেটাও কিন্তু খুব নেগলিজেবল। 29শে নভেম্বরে আমরা দ্বিতীয় ঢেউয়ের যেটা হাইয়েস্ট পিক পেয়েছিলাম 2100 জনের মতো একদিনে শনাক্তের হার, সেটা কিন্তু এখন গতকালকে 1300+ লোকের মতো শনাক্ত হয়েছে। এটা কিন্তু আসলে বোঝায় না যে আমরা আবার কমে যাচ্ছে। শীতের প্রকোপের কারণে মানুষের মধ্যে অনাগ্রহটা এখনো প্রকোপভাবে দেখা যাচ্ছে, যে তারা টেস্ট করতে যেতে চাচ্ছে না। তারা ধরে নিচ্ছে গত বছরের মতো ঠান্ডায় যে জ্বরটা আসে, জ্বর সর্দি কাশি, সেরকমই একটা জ্বর সর্দি কাশি, এবং তারা টেস্ট করছে না, বাসাতে থেকেই তারা চিকিৎসা করছে। এতে আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের দেশে যে শনাক্তের হারটা প্রচুর হচ্ছে, অনেক লোক অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হিসেবে ঘুরে বেড়াচ্ছে। কারণ এই ভাইরাসটা কিন্তু একবার শরীরে ঢুকলে 14 দিনের মতো অ্যাক্টিভ আমাদের শরীরে থেকে যেতে পারে, এবং আমার শরীর থেকে আরেকজনের কাছে সেটা ছোঁয়াচের কারণ হতে পারে। সো আমি যদি টেস্ট না করে, আমার হয়তো কোনো উপসর্গ নেই, আমি বাসাতে থেকেই নিশ্চিন্ত হতে পারছি যে চিকিৎসাটা নিয়ে নিচ্ছি। আরেকটা খুব বড় ভুল হচ্ছে আমাদের, যে আচ্ছা ধরে নিচ্ছে আমি নিজে পজিটিভ হয়েছে জ্বর, আমি তাহলে আমার ফ্রেন্ডের এরকম একটা হয়েছিল পজিটিভ, ওই যে চিকিৎসাটা পেয়েছে সেই চিকিৎসা পদ্ধতিটাই শুরু করে দিচ্ছে, যেটা আরো বড় বিপদ, খুবই ভয়ঙ্কর। কোনো রকম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছি, আমরা ধরা বাঁধা একটা নিয়মের ওষুধ খাচ্ছি, যেটা কিন্তু ভুল। করোনা চিকিৎসার ক্ষেত্রে সবার প্রথম পয়েন্টে কিন্তু লেখা আছে ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে চিকিৎসাটা করতে হবে। অর্থাৎ 3 জনের পজিটিভ রোগী, এর মানে এই না যে আমার করোনা হয়েছে আমার ওই একই চিকিৎসা 3 জনের চলবে। 3 জনের জন্য 3টা ডিফারেন্ট ওয়েতে চিকিৎসা চলবে, কারণ 3 জনের শারীরিক বা তাদের মেডিকেল হিস্ট্রি 3 রকম, সেজন্যই কি অবশ্যই। এবং সাথে এই চিকিৎসাটার মেইন পয়েন্টটাই হচ্ছে যে উপসর্গ ভিত্তিক চিকিৎসা। অর্থাৎ আপনার যদি কারো গলা ব্যথা থাকে, জ্বর সর্দি কাশি থাকে, তাকে সেটা দিতে হবে। কেউ যদি শুধুমাত্র অ্যাসিমটোমেটিক কোনো সমস্যাই হলো না, তার হয়তো কোনো অ্যান্টিবায়োটিকই লাগবে না, কোনো রকম প্যারাসিটামলও খুব কম দেওয়া লাগবে। সো এইটা একজন ডাক্তার অ্যাসেস করে বলবে যে তার জন্য কোন ওষুধটা কার্যকরী হবে। ধন্যবাদ ডাক্তার মাহমুদ, আপনার কাছে আবার আসবো, কিন্তু এখানেই একটু যেতে চাই
ডাক্তার লেলিন চৌধুরী, আপনার কাছে আপনি শুনছিলেন যে ডাক্তার মাহমুদ তিনি একটা সামগ্রিক অর্থেই চিত্র দেওয়ার চেষ্টা করলেন। এখন তো আমরা বাংলাদেশে শুনতে পাচ্ছি যে টিকা খুব দ্রুতই আমরা পেতে যাচ্ছি, বিশেষ করে যে 3 কোটি ডোজ সরকার বিনামূল্যে জনগণের মধ্যে পৌঁছে দেবে, এর মধ্যে 50,000 খুব এক শিগগিরই জানুয়ারিতে আসবার কথা, অর্থ বরাদ্দ হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। এখন এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। পৃথিবীতে তো দুটো বিষয় পাশাপাশি চলছে। একটা হচ্ছে করোনার আঘাত তীব্রতর হচ্ছে। একটু আগে খবরে আমরা দেখতে পেলাম লন্ডন এবং তার চারপাশে স্ট্রিক্টলি লকডাউন ঘোষণা করা হয়েছে। আবার পৃথিবীর অনেক দেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এই অবস্থায় ডক্টর তুষার যেমনটা বললেন, শীতের শুরুতে সংক্রমণের যে উলম্ফনটা আমাদের দেশে হওয়ার একটা আশঙ্কা ছিল, সৌভাগ্যক্রমে সেই উলম্ফনটা কিন্তু ঘটেনি। অনেকটা বেড়েছে, মৃত্যু সংখ্যাও বেড়েছে, কিন্তু যে উলম্ফন অর্থাৎ সংক্রমণের হার 25% অথবা 20%-এর বেশি এরকম ঘটে নাই। এটা একটি স্বস্তিকর ব্যাপার। ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের স্বস্তি এবং অস্বস্তি দুটো পাশাপাশি রয়েছে। সেরাম ইনস্টিটিউটের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, আমরা 1.5 কোটি মানুষের জন্য ভ্যাকসিন পাবো এবং প্রথম চালানে 50 লক্ষ ভ্যাকসিন আসবে। এই 50 লক্ষ ভ্যাকসিন যারা সম্মুখ সারির যোদ্ধা, করোনার সাথে সরাসরি যুক্ত, তাদেরকে দেয়া হবে। বাকি ভ্যাকসিন গুলো কবে আসবে? আমরা এই 50 লাখ করে 3 কোটি ডোজ পাবো, অর্থাৎ 6টি ধাপে আমরা পাবো। এটি একটি বিষয় এবং সম্ভবত প্রতি মাসে আমরা 50 লাখ পাবো, তার মানে 6 মাস হয়ে যাবে। কোভ্যাক্স, যারা আমাদের জনসংখ্যার শতকরা 20% পরিমাণের ভ্যাকসিন দেওয়ার কথা, কোভ্যাক্স, সেটি হচ্ছে তারা আমাদের দেবে 3 কোটি 40 লক্ষ লোকের জন্য। এটি আগে যে ঘোষণাটা ছিল সেটি ছিল সামনে বছর 2021-এর জুনের দিকে তারা এটি দেবে, কিন্তু ইতিমধ্যেই তারা তাদের শিডিউলটাকে জুন থেকে আপ টু ডিসেম্বর সম্প্রসারিত করেছে এবং বলেছে তারা পুরো বছরটাই এই ভ্যাকসিনটি বিতরণ করবে। তাহলে এই 3 কোটি 40 লক্ষ লোকের জন্য আমরা কোন সময়ে ভ্যাকসিনটি পাবো সেটি এখনো নিশ্চিত না। বাকি মানুষের জন্য আমরা ভ্যাকসিন কোথা থেকে পাবো সেই ব্যাপারে এখনো পরিষ্কার কোনো দৃশ্যপট কিন্তু ফুটে ওঠেনি। এই জায়গা থেকেই আমি একটু আপনার কাছ থেকে ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানে বহুবার কথা হয়েছে যে ট্রায়ালের জন্য, এবং ট্রায়ালের জন্য যে চীনা যে ভ্যাকসিন ছিল সিনোভ্যাকের সেটি প্রসঙ্গে কথা হয়েছে, এবং আরেকটি যেটি ছিল ফ্রান্সের সানোফির, সেইগুলো নিয়েও কথা হয়েছে। কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে ট্রায়ালগুলোতে বাংলাদেশ এই অংশগ্রহণ করি করে আর হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি আর না হওয়ার কারণে আমাদের ক্ষতিটা কি হতে পারে? ধন্যবাদ দেশ টিভিকে। আজকে আমি আমাদের বঙ্গভ্যাক্স যে ভ্যাকসিন নিয়ে আমরা কাজ করতেছি সেটা নিয়ে দেশের কথা এবং দোষের কথা বলবো। তো পাশাপাশি আপনি যে কোশ্চেন করেছেন সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আপনারা জানেন যে আমরাও কিন্তু এই যে বঙ্গভ্যাক্স যে ভ্যাকসিন ক্যান্ডিডেট আমরা ডেভেলপ করেছি সেটার জন্য কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমরা সেই অক্টোবরের 5 তারিখ থেকে অপেক্ষা করতেছি। হ্যাঁ, তো প্রথমত কথা হলো যে বাংলাদেশে একটা ভ্যাকসিন ডিসকভারির মতো একটা কাজ, এটা এই প্রথম আমরা শুরু করেছি। তো কাজে আমাদের দেশে এই ধরনের কালচার কিন্তু আগে থেকে নেই, তো এই কালচারটা এখন শুরু হয়েছে। তো যেহেতু আমরা প্রথম শুরু করেছি আমাদেরকে কিছু প্রতিবন্ধকতা এবং লিমিটেশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে আগাতে হচ্ছে। তো আপনারা জানেন যে প্রথমে আমরা দেখেছি যে আইসিডিআরবির সাথে সিনোভ্যাক একটা চুক্তি করেছে, তারা একটা ক্লিনিক্যাল ট্রায়ালটা করবে। এক পর্যায়ে দেখলাম যে সিনোভ্যাক সেখান থেকে চলে গেছে। আমরাও কিন্তু আইসিডিআরবির সাথে আমরা আমাদের বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালে আমরাও কিন্তু একটা সমঝোতা স্মারক ওনাদের সাথে স্বাক্ষর করেছি। তো আমরাও একটা পর্যায়ে কিন্তু ওখান থেকে সরে এসেছি। আর রিসেন্টলি সানোফি তারাও কিন্তু আগে এসেছিল, আবার তারা আবার সরে গেছে। তা আসলে এই ব্যাপারগুলো হচ্ছে কি যে ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে যে প্রসিডিউর গুলো আছে সেই প্রসিডিউরগুলোর সাথে আমাদের গভর্নমেন্টের অনেকগুলা অথরিটি জড়িত আছে, পাশাপাশি এখানে ভলান্টিয়ারের একটা ব্যাপার আছে। তো আমরা আশাবাদী যে সিনোভ্যাক এবং সানোফির বেলা যাই ঘটে থাকুক, কিন্তু আমাদের বেলা আমরা
এখন যে পথে আগাচ্ছি এবং আমাদের গভর্নমেন্ট যেভাবে আমাদের দিকে এগিয়ে এসেছে, হ্যাঁ, যে আমরা আশা করতেছি যে অতি দ্রুততম সময়ে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করতে পারবো। তো আপনারা জানেন যে ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু 3টা ফেজ আছে, যে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। তো আমরা ফেজ 1টা হচ্ছে সেফটি স্টাডি। তো আমরা আশা করতেছি যে আমরা যদি ফেজ 1 এর আগে একটা ফেজ 0, হ্যাঁ, আমরা যদি সেটা করতে পারি, তাহলে আমরা এই ফেজ 1টা আমরা দ্রুততম সময়ে শেষ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা ফেজ 2 এবং 3 দুইটা কম্বাইনলি যদি আমরা করতে পারি, আমরা আশা করতেছি অতি দ্রুততম সময়ের মধ্যেই, যারা আমেরিকার মডার্নার মতো আমরা দ্রুততম সময়ে আমাদের ভ্যাকসিনটা বাজারে নিয়ে আসতে পারবো। আর আরেকটা ভালো খবর হচ্ছে যে আজকে আমরা দেখলাম যে ইউএস এফডিএ মডার্নার যে ভ্যাকসিন সেটা অ্যাপ্রুভাল দিয়েছে। তো আমাদের বঙ্গবেশের টেকনোলজি কিন্তু এমআরএনএ টেকনোলজি মডার্নার মতোই। হ্যাঁ, তো যেহেতু এই টেকনোলজিটা এই বিশ্বে এই প্রথম অ্যাপ্রুভাল পেয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে তাদের জন্য একটা সহজ হবে আমাদের ভ্যাকসিনের অ্যাপ্রুভালের ক্ষেত্রে, ওনারা ওইটা রেফারেন্স হিসেবে নিতে পারবে। আর আপনারা জানেন যে মডার্নার ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এবং তার কোনো নিরাপত্তা ঝুঁকিও নেই, এবং এটাই এই পর্যন্ত দেখা যাচ্ছে যে বিশ্বের সবচেয়ে সেফেস্ট একটা ভ্যাকসিন হতে যাচ্ছে। তো আমরা খুব আশাবাদী যে আমাদের ভ্যাকসিন কিন্তু আমরা অ্যানিমেল মডেলে আমরা ট্রায়াল করেছি, সেখানে আমরা দেখেছি যে এক ডোজেই মডার্নার 2 ডোজের সমান টাইটার আমরা পেয়েছি। তো আমরা আশাবাদী আমাদের ভ্যাকসিনটা এক ডোজেই আমার যে কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে পারবে, এবং সেক্ষেত্রে আমরা আশা করতেছি যে মডার্নার পর আমাদের ভ্যাকসিনটা সারা বিশ্বে নেতৃত্ব দিয়ে বেড়াবে। ধন্যবাদ ডাক্তার মহিউদ্দিন। আমি একটু এবারে ডাক্তার মুশতাক হোসেন আপনার কাছে যেতে চাই। আপনি আইইডিসিআর এর উপদেষ্টা, আপনি দেশের সামগ্রিক চিত্র আপনাকে জানতেই হয়। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে এই যে ডাক্তাররা তারা বলছেন যে আসলে আমরা সানোফির সঙ্গে একটি চুক্তি করেছি, 3 কোটি ঔষধ মানে 3 কোটি টিকা আমরা পাবো, 50 লাখ করে প্রতি মাসে আসবে ধাপে ধাপে। কিন্তু যে প্রশ্নটি এসেছে যে আরও তো আমাদের সুযোগ ছিল, সানোফি ছিল, সিনোভ্যাক ছিল এবং বঙ্গভ্যাক্স আছে, এই যে ট্রায়ালে অংশ না নেওয়া, এর থেকে কি আমরা আসলে আমাদের সুযোগ বা সুবিধা সীমিত করে ফেললাম? এটি একটি বিষয়, এবং তার সঙ্গে জড়িত যে যদি ট্রায়াল আমরা সামনে অংশ নেওয়ার সুযোগ হয় তাহলে আমরা আর কি সুবিধা পেতে পারি? ওভারঅল বাস্তবতাটা আমাদের কি এখন? জি ধন্যবাদ। হ্যাঁ, এটা ঠিক, ক্লিনিক্যাল ট্রায়ালে যদি অংশগ্রহণ করি আমরা অনেকগুলো সুবিধা পেতে পারি। একটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা হবে, আমাদের দেশে যারা টিকা তৈরি করার চেষ্টা করছেন তারা এখান থেকে উপকৃত হবেন, সে গ্লোব বায়োটেকের কথা তো আমরা জানি। আরেকটা হচ্ছে যে আমাদের সেই ক্লিনিক্যাল ট্রায়ালটা সফল হলে আমরা তাদের কাছ থেকে বেশ কিছু টিকা স্বল্প মূল্যে বিনামূল্যে পাবো। আর একটা দীর্ঘমেয়াদী উপকারটা হলো যে আমাদেরই দেশে সেই টিকাটা উৎপাদন করবার জন্য যে কারিগরি কৌশলগত জ্ঞান হস্তান্তর সেটি আমরা পেতাম। কাজেই যেই টিকাগুলো আমাদের কাছে চেষ্টা করেছিল সিনোভ্যাক, চীনের জিফেই, তারপরে ফরাসি দেশের যে সানোফি এবং আরো কিছু টিকা তারা চেষ্টা করেছে, সেগুলোর সিনোভ্যাকের ট্রায়াল হয়ে গেছে, তারা নতুন করে ট্রায়াল করবে না এবং তারা এই বিষয়ে ইমার্জেন্সি অথরাইজেশন ফর ইউজ তারা পেয়েছে। তারা চীনে 10 লক্ষ সিনোভ্যাক এবং সিনোফার্মা তারা টিকা দিয়েছে অলরেডি। আমরা অন্য চীনেরই 14টি টিকা আমি দেখছি আজকে তারা তৃতীয় পর্যায়ের ট্রায়াল একে শেষ করেছে। এর মধ্যে 5টি টিকাই চীনের, এর মধ্যে 3টি টিকা ট্রায়াল মোটামুটি হয়ে গেছে, সিনোফার্মার 2টি এবং সিনোভ্যাকের 1টি। আরো টিকা আছে চীনের এবং ভারতের বায়োটেক, সেখানে ট্রায়াল চলছে ভারতে, এবং ইউরোপের বেশ কিছু দেশ এবং আমাদের মতো দেশের যারা ডেভেলপিং কান্ট্রি তারাও কিছু টিকা তৈরি করছে। এগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের সুযোগ কিন্তু আমাদের সামনে আছে, এগুলো এখনো সুযোগ রয়েছে এবং আমরা অংশগ্রহণ করে নিশ্চয়ই তার আমরা অনেক এর কাছ থেকে আমরা উপকারিতা পাবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে শুধুমাত্র বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নেওয়া কঠিন, কারণ সিনোভ্যাক ট্রায়ালের সমস্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সরকারকে বৈজ্ঞানিক বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে মনোযোগ দিতে হয়। সেই মনোযোগ না দিলে হয়তো আমরা এখান থেকে বুঝতে পারছি না। আমি ঠিক পুরোপুরি বলতে পারবো না কেন সিনোভ্যাকের ট্রায়াল শেষ পর্যন্ত হয়নি, এবং সিনোভ্যাক তারা নিজেরাও বললো যে ট্রায়ালের যে শর্ত ছিল যারা ট্রায়াল করে তারাই পয়সার যোগান দেয়, তারা উল্টো বাংলাদেশ সরকারের কাছে পয়সা তারা চেয়েছে, যেটা প্রথম দিকে তারা চায়নি। তো যাই হোক, সেটা হয়নি। এবং অন্যান্য গুলো যেন চীনের জিফেই যে টিকাটা, সেটাও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তাদের কাছে তারা বলেছিল, তারা বলেছিল যে মেডিকেল রিসার্চ কাউন্সিলে তারা
দরখাস্ত করবে, তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে সে অনুমতিটা আসেনি। সানিফির বিষয়টা আমি জানি না, সেটা হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় আবার সেটা অন্যান্য মন্ত্রণালয়, বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পরে সে অনুমোদন দেয়। এইসব মানে বহু পাক্ষিক সিদ্ধান্তের পরে সেটা হবে। তবে যতদিন যাচ্ছে আমাদের পরিস্থিতি পরিষ্কার হচ্ছে আমাদের কাছে। আমার হয় বাংলাদেশ সরকারের পক্ষে ক্লিনিক্যাল ট্রায়াল করবার জন্য অন্য দেশের যে টিকাগুলো চেষ্টা করছে এটা সহজ হবে। প্রথম দিকে নানা রকম চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জের জায়গাটাতে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের তো এখন চুক্তি হয়েছে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে এবং আমরা অক্সফোর্ডের টিকাটি পাবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমাদের ট্রায়াল হয়নি এখন এই পর্যায়ে, যখন আমাদের এই টিকা ব্যবহার শুরু হবে, যদি কোনো স্বাস্থ্যগত ঝুঁকি থাকে, যদি অনিরাপত্তার কোনো বিষয় তৈরি হয়, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? আমরা কি সেগুলো ভেবেছি? দেখুন, আমরা যে ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান করেছি এনভিডিপি, সেই খসড়া পরিকল্পনায় বলা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্ত টিকাকে অনুমোদন দেবে, এমার্জেন্সি অনুমোদন বা চিরন্ত অনুমোদন দিতে 2 বছর লাগবে সব টিকার ক্ষেত্রেই, সেই টিকাগুলো আমাদের এখানে টেস্ট করা হবে না, কিন্তু সেগুলোকে মনিটর করা হবে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ এর মতো যে সমস্ত দেশ খুব কড়াকড়িভাবে এটার অনুমোদন দেয়, এরকম বিশ্বের 60টি দেশকে চিহ্নিত করা আছে। তারা যদি টিকার অনুমোদন দেয় তাহলে এখানে এটা আলাদা করে নতুন করে টেস্ট করা হবে না। কিন্তু এর বাইরে যদি কোনো টিকা আমরা পাই, সেটা হয়তো আমরা নিশ্চয়ই এক্সিবিট আকারে হলে প্রথম 3টা ব্যাচ অবশ্যই টেস্ট করা হবে। কাজে এই বিষয়ে কোনো এখানে অনিশ্চয়তা নেই বা শঙ্কার কোনো কারণ নেই। আর অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের টিকা সেটা কিন্তু ভারতে ট্রায়াল হচ্ছে। ভারতের জনগোষ্ঠীর যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রায় একই। সেক্ষেত্রে ভারতের বায়োটেকের এবং অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটা, আমার নিজের মতামত হলো সেগুলো কিন্তু বাংলাদেশ খুব দ্রুতই অনুমোদন দিতে পারে। যে সমস্ত টিকার ট্রায়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি এবং যেগুলো এর বাইরে থাকবে, সেগুলো আনবার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদেরকে ক্লিনিক্যাল ট্রায়াল সীমিত আকারে হলো, যেটা বলা হয়েছে যে প্রথম 3টা ব্যাচের টিকাটা আমরা অবশ্যই ট্রায়াল করে দেখে তারপর অনুমোদন দেওয়া হবে, এই নীতিমালা হয়েছে। কাজে আমরা এবং বাংলাদেশ সরকার বলেছে পরিষ্কার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেগুলোর এমার্জেন্সি অনুমোদন দেবে প্রথম পর্যায়ে, সেগুলোই কেবলমাত্র, এমনকি অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকাও শুধুমাত্র ভারত বা কোনো দেশ অনুমোদন দিলেই হচ্ছে না। এক্ষেত্রে বাংলাদেশ সরকার অপেক্ষা করবে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে তাদের মতামতটা, তারপরে কিন্তু এটা বাংলাদেশে চালু হবে। তবে টিকা চালু হবার পরেও কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। বলা হয়ে থাকে 3য় পর্যায়ে ট্রায়ালে কিন্তু মাত্র 6 মাস দেখার পরে সব বিশ্ব দেশগুলো এমার্জেন্সি অনুমোদন দিচ্ছে। এটি 2 বছর পর্যন্ত দেখার বিষয় আছে। তারপরেও পোস্ট মার্কেটিং সার্ভিল্যান্স, এটা চতুর্থ পর্যায়ের পর্যবেক্ষণ কিন্তু আমাদের করতেই হবে। সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকারের প্রশাসন দপ্তর কিন্তু সজাগ রয়েছে এবং তারা নীতিমালার মধ্যে এটিও বলেছে। ধন্যবাদ, আমরা সেই জায়গায় আসবো, কিন্তু এখানে আপনার বক্তব্যের বিষয়ে একটু ডাক্তার তুষার মাহমুদ আপনার কাছে জানতে চাই। উনি বলছিলেন যে যেহেতু ভারতে আসলে ট্রায়াল হয়েছে, নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশ এবং ভারতের লোকজনদের মধ্যে বিশেষ ফারাক নেই, আমরা আসলে এক ধরনের নির্বিঘ্নে এটাকে গ্রহণ করতে পারি। আপনার কি বক্তব্য? কথার সাথে আমি একদম একমত এবং আমি বলবো যে WHO বা FDA অ্যাপ্রুভড কোনো ড্রাগস বা ভ্যাকসিন আমরা কিন্তু আমাদের দেশের আগে ক্লিনিক্যাল ট্রায়াল করে গ্রহণ করিনি। আমরা কিন্তু তাদের তথ্যের উপর ভিত্তি করেই সেটাকে প্র্যাকটিস করা শুরু করেছি। বাংলাদেশে কোনো মেডিসিনই কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল করে এখন পর্যন্ত শুরু করা হয়নি। তবে ভ্যাকসিনের বিষয়ে স্যার যেটা বললেন, নৃতাত্ত্বিক একটা মানে এই যে জেনেটিক একটা ইনফরমেশন উপর একটা ডিপেন্ড করে এর অ্যাক্টিভিটিটা, সেজন্য ভারতীয় উপমহাদেশে যদি হয়, কারণ এই সাবকন্টিনেন্টে একই জেনেটিক বৈশিষ্ট্য আমরা ধারণ করি, এই ভ্যাকসিন যদি এই ভারতীয় উপমহাদেশের চালানো কোনো ক্লিনিক্যাল ট্রায়ালে কোনো মেজর কমপ্লিকেশন না তৈরি করে, তাহলে আমাদের দেশের জন্য সেটা ব্যবহারের উপযোগী হবে। তবে অবশ্যই স্যার যেটা ভেরি ইম্পর্টেন্টলি বললে, এটা শুধু এই উপমহাদেশে অ্যাপ্রুভড হলেই হবে না, কারণ আমরা প্রথমে দেখেছি চীনে বা রাশিয়াতে লোকালি তারা অ্যাপ্রুভ করে ভ্যাকসিন ব্যবহার শুরু করে দিয়েছে। আমাদের দেশে কিন্তু সেটা শুরু হয়নি। আমরা সেটাকে WHO বা FDA অ্যাপ্রুভালের পর্যন্ত ওয়েট করেছি এবং এক্ষেত্রেও এই বিষয়ে আমরা মানে বাংলাদেশের সরকার খুবই স্ট্রিক্টলি এই জিনিসটা ফলো করে, আমরা এটা বিশ্বাস করি।
ধন্যবাদ। ডাক্তার লেলিন চৌধুরী, একটু আপনার কাছে আসতে চাই। আমরা টিকা নিয়ে খুব আশাবাদী হয়ে উঠেছি, কিন্তু এই যে আমাদের বিরাট জনসংখ্যার এই দেশ, সেই দেশে মোটে আমরা 3 কোটি টিকার আশ্বাস পেয়েছি। বাদ বাকি জনসংখ্যাকে আপনি যদি গোনায় ধরেন বা গণনায় আনেন, এখন তাদের জন্য আমরা কিভাবে কি বন্দোবস্ত করতে পারি, আমাদের উপায় কি? এখানে দুটো বিষয়। একটি হচ্ছে করোনা প্রতিরোধের জন্য স্বাস্থ্যবিধি, যেটাকে আমরা বলছি মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়া, এটিকে জারি রাখতেই হবে। যদি আমাদের জনগণের 70 থেকে 80% ভ্যাকসিন নিয়ে ফেলে, কেবলমাত্র তারপরেই আমরা এগুলো বন্ধ করতে পারবো। দ্বিতীয় যে ব্যাপারটা, টিকার ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না দিলে আমরা সেটি ব্যবহার করব না। ধরা গেল অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি ভারতে অনুমোদন দেয়া হলো, ভারতে দিলেও কিন্তু আমরা নীতিগতভাবে সেটি ব্যবহার করতে পারবো না, এই কারণে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজে একটি সলিডারিটি ট্রায়াল, অর্থাৎ নিজের উদ্যোগে একটি ট্রায়াল দিচ্ছে। সেই ট্রায়ালের রেজাল্টটা আসার আগ পর্যন্ত আমাদের ঘোষিত নীতি অনুযায়ী আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি এটি গ্রহণ করতে পারবো না। এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে যাওয়া দরকার, সেটি হচ্ছে যে করোনার ধাক্কায় যেমন বিশ্ব ব্যবস্থাতে একটি পরিবর্তন হয়েছে, তেমনি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখতিয়ারেও কিন্তু অনেক পরিবর্তন ঘটে গেছে। দেখুন, জাতিসংঘের একটি বিশ্বায়িত সংস্থা হিসেবে 1948 সনে WHO শুরু হয়েছিল এবং জাতিসংঘের যে 5টি স্থায়ী সদস্য, ইতিমধ্যেই 4টি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বাদ দিয়েই তাদের কার্যক্রমটি চালাচ্ছে। অর্থাৎ আমেরিকা নিজেকে উইথড্র করেছে, বেরিয়ে গেছে। চীন, রাশিয়া এবং ইংল্যান্ড, ইউকে, তারা নিজেদের মতো ভ্যাকসিন দেওয়া শুরু করেছে, তারা সেই তোয়াক্কাটি করেনি। ফলে সামনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃত্ব কতটা মানা হবে কি হবে না সেটি একটি প্রশ্ন। তবে আমাদের মতো দেশ যারা কোভ্যাক্সের কাছ থেকে খুব স্বল্প মূল্যে ভ্যাকসিন পাবে, কোভ্যাক্সের প্রধান উদ্যোক্তার তিনটির একটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আরেকটা হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। তো ফলে কিন্তু যেটি দাঁড়াবে যে আমাদেরকে হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মেনে চলতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভ্যাকসিন পেতে দেরি করব। এ কারণেই আমরা বলবো বাংলাদেশের আমাদের ভূমিকাটা হওয়া উচিত যে ভ্যাকসিন নিয়ে অতি আশাবাদ অথবা আশাবাদের প্রচারটা একটু লাগাম টেনে ধরা দরকার। কারণ বাস্তবতার এমন জায়গায় যে আমরা চাইলেও রাতারাতি আমাদের গভর্নমেন্ট চেষ্টা করলেও কিন্তু পাবে না, কারণ অনেকগুলো ধনী দেশ তাদের প্রয়োজনের থেকে 3 থেকে 5 গুণ বেশি ভ্যাকসিন অলরেডি চুক্তি করেছে, টাকা দিয়েছে, ফলে সেটি আমরা পাচ্ছি না। দ্বিতীয়ত, আমরা চীনের সাথে যে এভিনিউটা আমাদের খোলা হয়েছিল সেটিকেও সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। তো সব মিলে আমাদের একদিকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটা গুরুত্ব দিতে হবে, আমাদের সরকারকে ভ্যাকসিন পাওয়ার জন্য খুব তড়িৎ বেগে পৃথিবীর নানা পক্ষের সাথে কথা বলতে হবে। তৃতীয়ত, মানুষকে মোটিভেট করতে হবে, ভ্যাকসিন আসলেও যেহেতু আমাদেরকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, অতএব অন্তত আগামী 1 বছরের জন্য 70 থেকে 80% লোক ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত এটি জারি রাখার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, সংগঠিত করতে হবে এবং একটি ব্যাপক প্রচার আন্দোলন করতে হবে। মূলত এই জায়গাটা এখনো আমাদের কর্তৃপক্ষ সবলতার পরিচয় দেয়নি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। এবারে আমি একটু ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আপনার কাছে জানতে চাই। আপনি বঙ্গভ্যাক্স নিয়ে বলছিলেন, আমরা আজকে এখানে এই নিজেদের অনুষ্ঠানেও আমরা বাইরের দেশের ভ্যাকসিন নিয়ে কথা বলছি, উচ্ছ্বাস প্রকাশ করছি, কিন্তু বাংলাদেশ এই যে এত এত উন্নতি বা উন্নয়ন আমরা দেখছি, অবকাঠামোগত উন্নয়ন, এবং সেখানে পদ্মা সেতুর মতন সেতু আমাদের হয়ে গেল, এই জায়গায় দাঁড়িয়ে জানতে চাই যে এইরকম একটি ভ্যাকসিন আমরা পাওয়ার ক্ষেত্রে আসলে কত দূর বা কত কাছাকাছি আছে, আপনার কাছেই জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনি জানেন যে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটা অসাধ্য একটা কাজ কিন্তু ইতিমধ্যে করে ফেলেছি, যেটা আমরা পদ্মা সেতু, হ্যাঁ, যেটা নিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছে। তো সেখানে কিন্তু বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন যে নিজ অর্থায়নে কিভাবে একটা পদ্মা সেতুর মতো একটা বড় প্রজেক্টে কাজ করতে হয়। তো আমরাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্যই আমাদের গ্লোব বায়োটেকের যে মাননীয় চেয়ারম্যান স্যার,
উনি কিন্তু যে ড্রাগ ডিসকভারির মতন একটা ফ্যাসিলিটি উনি ডেভেলপ করেছেন বাংলাদেশে। ইতিমধ্যে উনি 5 থেকে 600 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছেন। তা আসলে আমাদের কিন্তু ভ্যাকসিনের কোনো টার্গেট ছিল না, কিন্তু এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু স্যার চিন্তা করলেন যে বিশ্ব যেভাবে থেমে গেছে, মানব জাতিকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেই জন্য আমরা ভ্যাকসিনের কাজ করতে পারি কিনা, সেই জন্য কিন্তু আমরা এই ভ্যাকসিন প্রজেক্টের কাজে হাত দিই। এবং আপনারা জানেন যে আমাদের এই ভ্যাকসিন প্রজেক্টের দুইজন বিজ্ঞানী হচ্ছেন আমাদের ডক্টর কাকন নাগ স্যার এবং ডক্টর নাজিম সুলতানা। ওনারা কিন্তু জাপান এবং নর্থ আমেরিকাতে দীর্ঘ দিন ভ্যাকসিন প্রজেক্টের সাথে কাজ করেছেন। তো ওনারা কিন্তু মূলত এই প্রজেক্টে কাজটা শুরু করেন। ওনাদের নেতৃত্বে কিন্তু আমাদের দেশে কিন্তু এই ভ্যাকসিনের মতন একটা সফিস্টিকেটেড একটা টেকনোলজি ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। তো আমরা আশাবাদী যে আপনারা জানেন যে আমরা কিন্তু ইতিমধ্যে আমি বলেছি যে মডার্না যে টেকনোলজিতে ভ্যাকসিন ডেভেলপ করেছি, আমরা কিন্তু সেম টেকনোলজি আমাদের বঙ্গভ্যাক্স তৈরি করেছি। এবং আমাদের বঙ্গভ্যাক্সের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এটা আমরা এই পর্যন্ত আমাদের যে স্টেবিলিটি ডাটা, সেখানে আমরা দেখেছি যে এটা +4 ডিগ্রি যে রেফ্রিজারেটর আছে আমাদের বাসা বাড়িতে, সেই রেফ্রিজারেটর সেটা 1 মাস পর্যন্ত কিন্তু এটা স্টেবল থাকে, এবং -20-তে সেটা 6 মাস পর্যন্ত কিন্তু এটা স্টেবল থাকে। সেক্ষেত্রে দেখেন, এবং আমাদের বর্তমান যে ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাসিটি, সেখানে আমরা প্রতি মাসে 1 কোটি ডোজ আমরা কিন্তু ভ্যাকসিন তৈরি করতে পারি। আর আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দেশে আরো যারা স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি আছেন, তারাও কিন্তু বিশ্বের দরবারে বিভিন্ন সময় আমরা দেখছি কথা বলছেন যে কেউ যদি টেকনোলজি দেয় তাহলে আমাদের দেশে কিছু কোম্পানি আছে যারা ভ্যাকসিনের মতো প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তা আমরা কিন্তু টেকনোলজি রেডি আছি, এবং আমাদের টেকনোলজি কিন্তু অলরেডি বিশ্বে কিন্তু প্রুভ হয়েছে যে সবচেয়ে সেফেস্ট এবং লেটেস্ট টেকনোলজি mRNA বেজ একটা ভ্যাকসিন। আপনার ডাক্তার মহিউদ্দিন, আপনার কথা খুবই আশাবাদী করছে আমাদের, কিন্তু আমি একটু যদি স্পষ্টভাবে আমরা যদি জানতে পারি যে আসলে আমরা কি আশা করতে পারি যে হয়তো এতদিন পর আমরা যেরকম দেখি রাশিয়া নিজের টিকা ব্যবহার করছে, চীন প্রস্তুত, ইউকে প্রস্তুত, আমরা কি এমন কিছু আশা করতে পারি হয়তো 1 বছর 2 বছর, মানে এরকম কিছু কি আমরা আশা করতে পারি নিজেদের উদ্যোগে? হ্যাঁ, অবশ্যই আমরা আশা করতে পারি। আপনারা দেখেন, আমরা কিন্তু অক্টোবর মাসে বলেছি যে আমরা যদি অক্টোবরে যদি আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারতাম, আমরা এতদিনে ফেজ 1 শেষ করে ফেজ 2, 3 পর্যায়ে কিন্তু থাকতে পারতাম। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখন বাইরে থেকে কত কোটি ডোজ আসবে এসব নিয়ে আমাদের চিন্তা করা লাগতো না, কারণ আমাদের সবচেয়ে লেটেস্ট এবং সেফেস্ট টেকনোলজি আমাদের আছে কিন্তু, এবং যেটা অলরেডি ইউএস এফডিএ দ্বারা অ্যাপ্রুভাল পেয়েছে যে এতে কোনো তেমন সাইড ইফেক্ট নেই, তাতে নিরাপত্তার তেমন ঝুঁকি নেই। মডার্না যে ভ্যাকসিনের কথা বলতেছি, আমরা সেম টেকনোলজি আমাদের ভ্যাকসিন, এবং আমাদের ভ্যাকসিনের বৈশিষ্ট্য দেখেন, আমরা কিন্তু অ্যানিমাল মডেলে যে ট্রায়াল করেছি সেখানে আমরা দেখেছি 1 ডোজেই মডার্নার 2 ডোজের যে টাইটার পেয়েছে, আমরা 1 ডোজে সেই টাইটার পেয়েছি। অর্থাৎ আমরা আশাবাদী যে ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা 1 ডোজেই মডার্নার চেয়েও ভালো টাইটার পাবো। সেক্ষেত্রে আমাদের ভ্যাকসিনটা কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে বর্তমান যে করোনার যে দ্বিতীয় ঢেউ চলতেছে তার বিরুদ্ধে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। তুষার মাহমুদ, এই যে বঙ্গভ্যাক্স, এটি নিয়ে আপনার যদি কিছু বলবার থাকে। অবশ্যই খুবই আমি গর্ববোধ করি যে বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে আমরা রিসার্চ করে একদম কাটিং এজ টেকনোলজির একটা ভ্যাকসিন তৈরি করে ফেলেছি। মহিউদ্দিন ভাইয়া খুবই চমৎকারলি বলছে যে অ্যাকচুয়ালি লেটেস্ট টেকনোলজি ইউজ করে কিন্তু এই ভ্যাকসিনের মডার্নার কথা উনি বারবার উল্লেখ করছেন, কিন্তু সাথে আমি এটাও বলি ফাইজারের যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে, যেটাও অ্যাপ্রুভাল পেয়েছে, সেটার চেয়েও কিন্তু মডার্নারটা অ্যাপ্রুভ, কারণ এই যে স্টোরেজের কথা যে বললো, এই ফাইজারের ভ্যাকসিনের মেইন প্রবলেমটা হচ্ছে গিয়ে স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশনের প্রবলেম। -70°C এটা ট্রান্সপোর্ট করতে হয় বা রাখা যায় 6 দিন পর্যন্ত যদি আমি কম তাপমাত্রায় রাখি। মডার্না বা আমাদের যে অন্য টেকনোলজিগুলি ইউজ করে যেটাকে আমরা বানাতে পারি, সেটাতে কিন্তু লো টেম্পারেচার অর্থাৎ -20°C তাপমাত্রাতে কিন্তু আমরা 6 মাস পর্যন্ত প্রিজার্ভ করতে পারি। সো দ্যাট উইল বি ভেরি প্লাস পয়েন্ট ফর আস। অবশ্যই অক্সফোর্ডের যে ভ্যাকসিনটার কথা বলা হচ্ছে, এটাও নতুন টেকনোলজি, কিন্তু mRNA টেকনোলজি না, কিন্তু এটা একটু ওল্ড ডেটেড টেকনোলজি ইউজ করে ভেরি ইফেক্টিভ একটা ভ্যাকসিন। আসলে mRNA এগুলো আমাদের দর্শকও বুঝবে না, আমিও বুঝতে পারছি না, কেবল আপনারাই বলি যে এটা হচ্ছে গিয়ে বায়োটেকনোলজি ইউজ করে একদম অ্যাডভান্স ভাবে আর্টিফিশিয়ালি ভাইরাসটার একটা কপি তৈরি করে আমি ভ্যাকসিনটা তৈরি করছি। আর অন্য পুরাতন পদ্ধতিটা হচ্ছে গিয়ে ভাইরাসটারই একটা অংশকে নিয়ে আমরা ভ্যাকসিনের মধ্যে দিয়ে দিচ্ছি। সো আমি যদি একদম সহজে বুঝিয়ে বলি, সো বাংলাদেশের মতো একটা দেশে রিসার্চ করে একদম আমি ভ্যাকসিন হবে কি না হবে সেইটা একটা অনেক রিসার্চ
ক্লিনিক্যাল প্রুভেনের বিষয় আছে, কিন্তু রিসার্চ করে যে আমরা এই পর্যন্ত গিয়েছি, দিস ইজ ভেরি মাচ এই 2020-তে এসে আমাদের জন্য এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। ধন্যবাদ। এইখানেই ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছে একটু সংক্ষেপে শুনতে চাই, এই যে বঙ্গভ্যাক্স নিয়ে একটা আশাবাদ তৈরি হয়েছে, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা কোন পর্যায়ে আছি? এই বিষয়টিকে আরো কিভাবে ত্বরান্বিত করা যেতে পারে? জি, নিশ্চয়ই এটা আশাব্যঞ্জক ব্যাপার যে বাংলাদেশের মানুষও ভ্যাকসিন তৈরি করবার জন্য এগিয়ে আছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ল্যান্ডস্কেপ সেখানে বাংলাদেশের নামটি আছে। তবে আমি মনে করব যে অনাবশ্যক তাড়াহুড়া করার বিষয় নেই। অন্যান্য দেশে যারা ভ্যাকসিন তৈরি করছে সেই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে এবং নিশ্চয়ই তারা যখন বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে তাকে সহায়তা করতে হবে। আজকে যা বড় বড় কোম্পানির নাম শুনছি আমরা, তারা কিন্তু সবাই সরকারি সহায়তা নিয়েই তারা এই টিকাটা তৈরি করার জন্য নেমেছে, মডার্না বলি বা ফাইজার বলি। তবে সেটা একটা বিশেষ পর্যায়ে, সেটি সরকারই ঠিক করবে, কিন্তু আমি তাদেরকে বলবো যে আপনারা চেষ্টা চালিয়ে যান। তবে বৈজ্ঞানিক পদ্ধতির বিষয়ে কোনো আপোষ করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে এমনি তো আমরা একটা উন্নয়নশীল দেশ, কাজে আমরা যেন কোনো রকম মানুষের অনাস্থার কারণ না ঘটাই। আমাদের বিজ্ঞানীরা অবশ্যই যোগ্য এবং আমাদের দেশের বিজ্ঞানীরা কিন্তু বিদেশে গিয়ে তারা অনেক বড় বড় কাজ করছেন এবং এই যে ফাইজার, মডার্না বা অক্সফোর্ডের ভ্যাকসিন, এগুলোর পিছনে কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশের অভিবাসী বিজ্ঞানীরা তারা কিন্তু অন্যতম প্রধান মুখ্য ভূমিকা রাখছেন। তাই আমাদের সক্ষমতা নেই তা না, দরকার পৃষ্ঠপোষকতা, দরকার হচ্ছে নিষ্ঠার সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা। নিশ্চয়ই তারা সেটি করছেন, আমি আশাবাদী যে তারা এই বিষয়ে সফল হবে এবং সফলতা না হলেও কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। একসময় অবশ্যই আমরা সফল হব। অনেক ধন্যবাদ ডাক্তার মুশতাক হোসেন। আমাদের একটি বিরতিতে যাবার সময় হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন করোনা ও টিকার অপেক্ষা এই বিষয়ক আজকের আলোচনা। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা পরবর্তী আলোচনায় যাব, তার আগে প্রশ্নটি নিয়ে নিতে চাই। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আমি এমডি জুয়েলাল জুয়েল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। আমি জানতে চাচ্ছি, ধরেন একটা লোক আমেরিকাতে মেডিসিন নিল, টিকাটা নিল আর কি, অথবা ইংল্যান্ডে, এখন এই লোকটা আবার বাংলাদেশে চলে আইলো, 1 বছর 2 বছর থাকলো, এক্ষেত্রে কি উনি বাধ্যতামূলক বাংলাদেশও টিকা নিতে হবে, না মডার্নার টিকা অথবা ফাইজারের টিকা আমেরিকাতে এটা নিলে চলবে, না ডাবল টিকা দিতে হবে? ধন্যবাদ। তুষার মাহমুদ, প্রশ্ন শুনলেন, উত্তর। জি ধন্যবাদ। খুবই চমৎকার একটা কোশ্চেন, কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের কনফিউশন, ওই আমেরিকার টিকাটা বাংলাদেশে কার্যকরী হবে কি না হবে, এখনো কিন্তু এটা ক্লিনিক্যাল প্রুভেন না। কিন্তু করোনা ভাইরাস রিলেটেড এই টিকাটা আমরা যদি ধরে রাখি যে মডার্নার টিকা বা অক্সফোর্ডের টিকা, যেই টিকার ভ্যালিডিটি মানে কার্যক্ষমতা কতদিন আছে, যে কেউ কেউ বলছে প্রতি বছর লাগতে পারে, কেউ কেউ ধারণা করছে 6 মাস পরেও আরেকটা ডোজ নেওয়া লাগতে পারে, যতদিন নেওয়া লাগবে ধরে নিতে পারেন আপনি একবার আমেরিকাতেও যদি টিকাটা নেন সেটা বাংলাদেশে আসলেও কার্যকর থাকবে। তবে এখানে কোশ্চেন আছে, কারণ এটা এখনও এই যে টিকাগুলি আমরা ব্যবহার করছি এটা কিন্তু অনেক ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয়। স্যাররা বললেন যে 2 বছরের আগে সাধারণত কোনো টিকারই অ্যাপ্রুভাল পায় না, সব কিছু বিবেচনা করে, কিন্তু এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু ইমার্জেন্সি অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে এবং ইমার্জেন্সি অ্যাপ্রুভাল দেওয়ার জন্য এই যে WHO মতো সংস্থাগুলি কিন্তু তাদের অনেক নীতি পরিবর্তন করেই দিচ্ছে, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের দেখা লাগবে। আমরা যে বলছি ক্লিনিক্যাল ট্রায়াল আগে, তার আগেই জনসাধারণের জন্য যখন আমি দেখেছি ড্রাগটা সেফ, আমি ব্যবহার করতে পারবো, তখন এর ফল কার্যকারিতা কতটুকু আছে সেটা বিবেচনা পরে হবে। ইফেক্টসি তো আমরা দেখলামই 94%, 95% এক একটা, সেগুলি দিয়েই আমরা মোটামুটি যুদ্ধর জন্য যা আছে তা নিয়ে আর কি ঝাঁপিয়ে পড়া। সো ওইটা এখনও কোশ্চেন অ্যান্সার দেওয়া যাবে না যে আমেরিকার টিকাটা বাংলাদেশে কতটুকু কার্যকর হবে, তবে কার্যকর অবশ্যই হবে। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রচুর পরিমাণে প্রবাসী রয়েছেন, শুধু যে আমেরিকায় তা নয়, মধ্যপ্রাচ্যে রয়েছে, ফলে এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনটা উনি ইনডাইরেক্টলি একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে, কারণ আমরা জানি না এখনো যে আমেরিকার টিকাটা বাংলাদেশে কতটুকু কার্যকরী হবে। তার জন্য এখনো যেটা হবে, বাংলাদেশে তো প্রচুর লোক, ডিমান্ডটা প্রচুর হবে, স্যাররা ওই জিনিসটা নিয়ে কথা বলবে। অবশ্যই এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট যে বাংলাদেশে যখন 3 কোটি ভ্যাকসিনের গ্যারান্টি পাচ্ছি,
বাকি ভ্যাকসিনের জন্য কিন্তু আমরা সন্দেহ মানে বিশেষজ্ঞের কাছে অবশ্যই মেইন জিনিস যে অনেক নকল ভ্যাকসিন বাংলাদেশে ঢুকে যাবে, কারণ প্রচুর ডিমান্ড। এখানে 2 নম্বরই, যেখানে ডিমান্ড আছে সেখানে 2 নম্বরই সুযোগ থাকবেই, এবং সেটা করতে গিয়ে ভ্যাকসিনের মতো একটা জায়গাতেও যদি 2 নম্বরই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য খুব ঝুঁকির কারণ হবে। আমি লেলিন স্যার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমরা যেই ভ্যাকসিনই পাচ্ছি, ভ্যাকসিনে ফোকাস হওয়ার চেয়ে আগামী 1 বছর বা 2 বছর সময় অন্তত আমাদের নিজেদের স্বাস্থ্যবিধি যেটা বলছি, মাস্ক ব্যবহার করতে হবে, হাত ধুতে হবে, সেটাতে ফোকাস থাকতে হবে। পাশাপাশি ডক্টর মাহমুদ, আরও একটি বিষয় এই ক্ষেত্রে বোধহয় গুরুত্বপূর্ণ, ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার প্রসঙ্গে আমি ফিরতে চেয়েছিলাম, কারণ আমরা দেখছি যে বিরাট অঙ্কের অর্থ এই টিকা কেনা বাবদ সরকার বরাদ্দ ইতোমধ্যেই দিয়েছে এবং ধাপে ধাপে আরও হবে। তো এই যে অর্থ নিয়ে নয়ছয় হওয়ার একটা আশঙ্কা, এবং ভ্যাকসিন নিয়ে মানে একে তো 2 নম্বর ভ্যাকসিন ঢুকতে পারে সেই আশঙ্কা, তার উপরে আমাদেরই দেশে আমাদের দুর্নীতিতে আমাদের দেশের যে বাস্তবতা সেটা আপনি জানেন। তো সেই ক্ষেত্রে এখন আমাদের ব্যবস্থাটা কি হতে পারে, এই নিয়ে সংক্ষেপে আপনার কাছে শুনবো। আমি জাস্ট যদি বলি, সরকারি ব্যবস্থাপনার আমি ধরে নিলাম সব ঠিক থাকবে, কিন্তু ব্যক্তিগতভাবে দেখা যেতে পারে 300 টাকার ভ্যাকসিনের দাম, যার ক্যাপাসিটি আছে সে হয়তো 30,000 টাকা দিয়ে ভ্যাকসিন কিনে নিতে পারে। আমরা দেখেছি কালোবাজারিতে একটা 10 টাকার জিনিসও 2,000 টাকা দিয়ে আমরা কিনতে, মানে যেহেতু আমাদের প্রচুর লোক, ডিমান্ড প্রচুর থাকবে, যে যার মতো দাম বাড়ায় জিনিসটা কেনা বেচা করতে পারে। সো সরকারি ব্যবস্থাপনার জিনিসটা আমি মানে বাদ রেখেও যখনই এরকম থাকবে, আপনি বললেন প্রবাসী থেকে আমাদের দেশে মডার্না বা ফাইজারের ভ্যাকসিন আসার কোনো অ্যাপ্রুভাল এখনো পাইনি। আমরা কিন্তু এই যে সেরাম ইনস্টিটিউটের সাথে যে এইটা অ্যাপ্রুভ হবে, কিন্তু আমরা দেখেছি আমাদের খোলা বাজারে অনেক বাইরের আনঅ্যাপ্রুভড মেডিসিন পাওয়া যায়। সো এইরকম ভ্যাকসিন কিনতে পাওয়া যাবে না, এটা মানে অমূলক। এই জায়গা থেকে আমি একটু যেতে চাই লেলিন চৌধুরী আপনার কাছে। ডাক্তার মাহমুদ বলছিলেন যে 2 নম্বর জিনিস যে মিলবে না এটা ধারণা করাটাই ঠিক নয়, অমূলক। তাহলে এই যে আমরা আমাদের হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে দেখেছি বাজারে 2 নম্বর জিনিস, মাস্কের ক্ষেত্রে দেখেছি 2 নম্বর জিনিস, এবং এই ক্ষেত্রে এখন ভ্যাকসিনের মতন এরকম গুরুতর একটি বিষয় যদি বাজার সয়লাভ হয়ে যায়, আমাদের এখন আসলে এই ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি দরকার? ইতিমধ্যেই কিন্তু ইন্টারপোল মানে আন্তর্জাতিক পুলিশিং ব্যবস্থা যেটা ইন্টারপোল, তারা পৃথিবীর সবগুলো দেশের জন্য একটি অরেঞ্জ অ্যালার্ট সতর্কবাণী দিয়েছে যে ভ্যাকসিন নিয়ে এরকম একটি ব্যাপার ঘটতে পারে, নকল ভ্যাকসিনের সাপ্লাই হতে পারে, অতএব সতর্ক থাকতে হবে, এটি ব্যাপার। আর দ্বিতীয়ত আমি যে কথা আমাদের সতর্কতার ধরনগুলো কি হবে ডক্টর চৌধুরী, সেটা তো জানা দরকার। হ্যাঁ, সেটি হচ্ছে এয়ারপোর্ট দিয়ে সরকার অনুমোদিত কেউ কোনো ভ্যাকসিন অথবা কোনো ওষুধ যদি নিয়ে আসে তাকে ডিক্লেয়ার করতে হবে, খুব পরিষ্কার কথা। কারণ পোর্ট অফ এন্ট্রি এয়ারপোর্ট এবং বন্দর, এখানে মানুষ তার লাগেজে হোক হ্যান্ডব্যাগে হোক কোনো ভ্যাকসিন নিয়ে এলে অথবা কোনো ওষুধ নিয়ে আসলে তাকে ডিক্লেয়ার করতে হবে। পৃথিবীর বহু দেশে এটি রয়েছে। যদি ডিক্লেয়ার না করে তাকে, তাহলে সে আইনের কাছে তাকে জবাবদিহি করতে হবে। এবং এই জন্য যদি আমাদের পোর্ট অফ এন্ট্রি গুলিতে ঠিক মতো এই বিধিটাকে বলবৎ করে এবং চেক করে, তাহলে ভ্যাকসিন কেলেঙ্কারির অথবা জালিয়াতির একটি বড় বিষয় আমরা থামাতে পারবো। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, অনেকে হয়তো খুব কম পরিমাণ 10টা 20টা করে ভ্যাকসিন পকেটে করে অথবা হ্যান্ডব্যাগে করে নিয়ে এসলো। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যদি একটি ব্যাপার প্রচার করি, গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানিয়ে দেই, সরকারি উৎস ব্যতিরিকে যে কোনো অন্য উৎসের ভ্যাকসিন গ্রহণ করলে বড় ক্ষতি হতে পারে, এবং যদি কেউ করে সেটি নিজ দায়িত্বে। এই দুটো সতর্কবাণী যদি আমরা ঠিক মতো মানুষকে জানিয়ে দেই, তাহলে অনেকাংশেই এটি কমবে। অনেক ধন্যবাদ। এখানেই আমি একটু মোহাম্মদ মহিউদ্দিন আপনার কাছে আসতে চাই। ডক্টর লেনিন বলছিলেন যে হ্যাঁ, যদি আমরা এই 2-1টা নিরাপত্তা বাণী ভালো করে দিতে পারি, মানুষকে সতর্ক করতে পারি, হয়তো কাজ হবে। এটা যদি আমি মেনেও নেই, এখানে যদি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা কোভিড শুরুর সময়ে বাংলাদেশে যখন দেখলাম যে টেস্ট কোথায় হবে আর টেস্ট কোথায় হবে না, সরকারি 2-1টা জায়গায় হওয়া আর অন্য জায়গায় না হওয়া, যে ভীষণ বিড়ম্বনা বাংলাদেশের মানুষকে পোহাতে হয়েছে এই ঢাকাতে আপনারা দেখেছেন। তাহলে এখন ভ্যাকসিন নিয়েও কি এই ধরনের কোনো একটা সংকট
সংকট আসলে হতে পারে? যদি হয় তাহলে আমরা কিভাবে সেটা সামাল দিতে পারি? হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের সরকার কিন্তু সেই ব্যাপারে সতর্ক আছে এবং ওনারা কিন্তু অতীতে যে ধরনের কোভিড-19 যে ডিটেকশন কিট নেওয়ার যে ধরনের জালিয়াতি হয়েছে সেটাও কিন্তু সরকার কিন্তু অতি সতর্কতার সহিত কিন্তু সেটা ধরতে পেরেছে এবং সেটা নির্মূলও করেছে অনেকটা। তো আমরা আশাবাদী সেই অভিজ্ঞতা থেকে ভ্যাকসিনের ক্ষেত্রে এই ধরনের কোনো অরাজকতা অথবা দুর্নীতি হবে না, কারণ সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু যথেষ্ট সচেতন। তো আপনারা জানেন যে আমরা যদি আমাদের যে বঙ্গভ্যাক্স সেটা যদি আমরা বাজারে নিয়ে আসতে পারি আসলে কিন্তু তখন কিন্তু সংকটও থাকবে না। হ্যাঁ, এবং আপনারা যে আশা করছেন বঙ্গভ্যাক্স নিয়ে, সেটি কবে নাগাদ, মানে কোনো কংক্রিট ধারণা আছে আপনাদের সামনে যে কবে নাগাদ আসতে পারে? হ্যাঁ, আমরা ধারণা দিতে পারি এইভাবে যে আপনারা জানেন গত 1 ডিসেম্বর কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব আমাদের ফ্যাসিলিটি ভিজিট করেছেন এবং উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটা টেকনিক্যাল টিম করে দিয়েছেন। ওনারা কিন্তু অলরেডি আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ভিজিট করেছেন এবং ওনারা খুবই অ্যাপ্রিশিয়েট করেছেন এবং ওনারা আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা যাতে দ্রুত শুরু হয় সেটা কিন্তু ওনারা কাজ করতেছেন। হ্যাঁ, তো আমরা সেই জন্য খুব আশার আলো দেখতেছি যে আমরা সরকারের যে সংস্থাগুলো সমন্বয়ে ক্লিনিক্যাল ট্রায়াল হবে তারা কিন্তু সবাই এখন কাজ করতেছে আমাদের ভ্যাকসিন নিয়ে। তো সেক্ষেত্রে আমরা আশা করি যে অতীতে যাই দেরি হয়েছে ট্রায়াল শুরু করতে, কিন্তু ভবিষ্যতে সেটা আর দেরি হবে না, কারণ আমরা বাইরের থেকে ভ্যাকসিন এনে কিন্তু দেশে 58 মানুষের চাহিদা পূরণ করা ইতিমধ্যে লেনিন স্যার, মুস্তাক স্যার ওনারা কিন্তু সবাই কিন্তু বলেছেন, মাহমুদ ভাই বলেছেন, এটা কিন্তু আসলে অনেকটা দুরূহ কাজ। তো আমাদের ভ্যাকসিনটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যারা টেকনোলজি পেলে সেই ভ্যাকসিন তৈরি করতে পারে। তো আমরা যেহেতু টেকনোলজি আছে, গভর্নমেন্ট যদি আগে আসে এবং ওই কোম্পানিরা যদি আগে আসে তাহলে কিন্তু আমাদের টেকনোলজি ব্যবহার করে ওনারাও যদি ভ্যাকসিন উৎপাদন করেন, আমরাও করি, আমরা সবাই মিলে কিন্তু দেশের চাহিদা অতি দ্রুত আমরা কিন্তু সেটা মেটাতে পারবো, পাশাপাশি আমরা কিন্তু বিদেশে এক্সপোর্টও করতে পারবো। অনেক ধন্যবাদ। এখানেই মুশতাক হোসেন, আপনার কাছে জানতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো একটি গাইডলাইন দিয়েছে, তারা বলেছে যারা ফ্রন্ট লাইনার, যারা পুলিশ এবং বয়স্ক মানুষ, শিশু, তাদেরকে আগে ভ্যাকসিন দেওয়া হবে। বাংলাদেশেও সেই একই কথা বলা হচ্ছে যে এই গাইডলাইন ফলো করা হবে। কিন্তু একটা আশঙ্কার চিত্র যেটা আমরা দেখেছি যে যখন এই যে করোনা যখন টেস্ট নিয়ে আমরা একটা সংকট দেখলাম, আবার এই যে রোগীরা হাসপাতালে গিয়ে তারা ঘুরে আসছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, সেই বাস্তবতা দেখলাম। এখন এই সকল অভিজ্ঞতা মাথায় রেখে এই ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থাপনা, আমাদের নির্দেশনা কি হওয়া দরকার? জি, ধন্যবাদ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখানে আমি বলবো যে অতীতের যে অভিজ্ঞতাটা, আমরা এই লেজে গোবরে অবস্থা আমাদের সমস্ত পরিশ্রম এবং স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্ট লাইনারদের যারা কাজ করতে ম্লান করে দিয়েছে। মহামারী নিয়ন্ত্রণের ফোকাল ইনস্টিটিউট হচ্ছে আইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, MIS এরা। কিন্তু যখন মহামারীর সংখ্যা অনেক বেড়ে গেল, আইডিসিআর এর পক্ষে সামলানো সম্ভব হলো না, তখন তার কাছ থেকে দায়িত্বটি কেড়ে নিয়ে ভাড়াটে লোকদেরকে বা সাব কন্ট্রাক্টদেরকে, জেকেজি, শাহেদ, এদেরকে দিয়ে দেওয়া হলো। এটা অত্যন্ত খারাপ সিদ্ধান্ত হয়েছে, ফলে দুর্নীতি ঢুকার অনেক বেশি সুযোগ হয়েছে। এছাড়া দুর্নীতি মুক্ত থাকতে পুরো বিষয়ে বলছি না আমরা। এই ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের ইপিআই হচ্ছে একটা পরীক্ষিত প্রতিষ্ঠান। এই ইপিআই কে কেন্দ্রে রেখে তাকে শক্তিশালী করবার জন্য সমগ্র সরকার, সমগ্র বেসরকারি প্রতিষ্ঠান, সমগ্র জনগণ কিন্তু কাজ করবে। ইপিআই এর যে কারিগরি দক্ষতা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে, তাদের কর্মীদের যে অভিজ্ঞতা হয়েছে, আমাদের আরো অনেক কর্মী প্রয়োজন হবে, অনেক স্বেচ্ছাসেবক প্রয়োজন হবে। তাদের সমন্বয়ে যদি কাজগুলো যদি করা হয় তাহলে তারা একা করতে পারবে না। ঠিক যে বিশাল ইপিআই প্রতি বছর যে শিশুদেরকে টিকা দেয় সেটা কিন্তু ইপিআই একা করে না, অনেক স্বেচ্ছাসেবক লাগে। সেক্ষেত্রে যে সমস্ত এনজিও গুলো আছে, স্থানীয় জনগণ, তারা হাজার হাজার স্বেচ্ছাসেবককে তারা করে। এক্ষেত্রে তো আরো প্রয়োজন হবে, এখানে সমগ্র জনগোষ্ঠীকে দেওয়া হবে। শতকরা 3 ভাগ যদি আমরা দেই, প্রথম পর্যায়ে 51 লক্ষ এবং তারপরে 3 কোটি, মানে 1.5 কোটি মানুষকে দিতে হবে ভ্যাকসিন। সেক্ষেত্রে সরকারের শুধু স্বাস্থ্য বিভাগ নয়, পরিবার পরিকল্পনা বিভাগ, ভিডিপি, আনসার, গ্রাম পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে কৃষি বিভাগ, ছাত্রদের প্রয়োজন হবে। সমগ্র সরকারি প্রতিষ্ঠানগুলো অসংখ্য কর্মী আছে, রেড ক্রিসেন্ট কর্মী আছে এবং বেসরকারি অনেক এনজিও গ্রামে গঞ্জে তারা কাজ করে, স্বাস্থ্য বিভাগের কাজ করে। সবাইকে সম্পৃক্ত করে যদি আমরা করি এবং কেন্দ্রে থাকে যারা বিশেষজ্ঞ এই কাজে, তাহলে নিশ্চয়ই আমরা এই ধরনের কোনো
যে শাহেদ এবং জেকেজি যে ঘটনা ঘটেছে সেটি আমরা দূর করতে পারবো। এই যে আপনার টিকা যে জালিয়াতি হতে পারে, টিকা ভেজাল হতে পারে, এগুলো সবচেয়ে আগে ধরতে পারবে হচ্ছে আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তর। তাদের জনবল কম, কিন্তু তাদের থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের মাঠ কর্মীরা এটা খুব দ্রুত ধরতে পারবে। এবং আমাদের মাঠের যে হাজার হাজার স্বাস্থ্যকর্মীরা গ্রামে গঞ্জে কাজ করছেন, তারা কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞ। তবে শহরে একটা চ্যালেঞ্জ হলো, শহরে কিন্তু গ্রামের মতো প্রত্যেকটা পাড়ায় কমিউনিটি ক্লিনিক নেই, এখানে স্বাস্থ্য স্থাপনা নেই। এখানে কিন্তু খুব দ্রুত প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতা আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে প্রশিক্ষণটা দিতে হবে। এই পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে। সেই পরীক্ষামূলক সেই পরীক্ষা পরিকল্পনাটা আমাদের কার্যকরী করবার জন্য আমাদের সবাইকে যদি আমরা একযোগে ঝাঁপিয়ে পড়ি, তাহলে কিন্তু এর কোন রকম আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে খুব সংক্ষেপে কিন্তু জরুরি একটি উত্তর জানা দরকার। 3% যেই জনগোষ্ঠীকে আগে টিকার মধ্যে আনার কথা বলা হচ্ছে, এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে, যেটি ডাক্তার মাহমুদ বলছিলেন যে যারা ধনী, এই 3%-এর মধ্যে কি সব ধনী মানুষ থাকবে, নাকি প্রান্তিক মানুষ, কৃষক, গরিব মানুষ, তাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছি? এটি তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যার হাতে টাকা আছে, 3 টাকার জিনিস 30,000 টাকা দিয়ে যদি কিনে ফেলে, আমাদের কৃষক, আমাদের প্রান্তিক মানুষ, তারা কি করে এই টিকায় নিজেদের অন্তর্ভুক্ত করবেন? নিজেদের অধিকার কি করে প্রতিষ্ঠা পাবে? একটু আমাকে সময় দেয়, আমি সিরিয়ালি পড়ে যাচ্ছি যে এই পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানের সকল স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার পর্যন্ত, এবং তারপরে পাবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, কোভিড রোগী চিকিৎসা করছেন, হাসপাতালে আছেন, তারা পাবেন। তারপরে পাবেন যে সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মীরা সরাসরি রোগী দেখছেন না, যেমন অফিসের স্টাফ থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের ড্রাইভার পর্যন্ত, তারা পাবেন। এই প্রত্যেকের সংখ্যা কিন্তু এগুলো বলা হয়েছে কত সংখ্যা হতে পারে। তারপরে পাবেন যারা ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধারা পাবেন, 2,10,000 এস্টিমেট করা হয়েছে। তারপর ফ্রন্টলাইনার, ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, ট্রাফিক পুলিশ, আনসার, ভিডিপি। তারপরে পাবেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট। তারপরে যারা সরকারি কর্মকর্তা আছেন, মন্ত্রণালয়, সেক্রেটারিয়েট এবং ডিসি ইউনো। তারপরে পাবেন যারা মিডিয়া পার্সোনালিটি, প্রায় 50,000 মিডিয়া পার্সোনালিটি হিসাব করা হয়েছে। তারপরে নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের সংখ্যা প্রায় 68,298, যারা এমপি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত। তারপর হচ্ছে ক্রিটিক্যাল কাজ যারা করছে সিটি কর্পোরেশনে, তার সেই কর্মীরা প্রায় 1.5 লাখ। তারপর ধর্মীয় নেতারা পাবেন, যারা মসজিদ, মন্দির, গির্জায় কাজ করছেন, ইমাম এবং মুয়াজ্জিন সহ। ফিউনারাল সার্ভিস, যারা কাপড়ে কাজ করছেন, 75,000। তারপরে যারা ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, সিওয়ারেজ, তারা কাজ করবেন। এরপরে আছে পোর্ট অথরিটি, বিমানবন্দর, নৌবন্দর এবং সমুদ্র বন্দরে যারা কাজ করছেন, স্থল বন্দরে কাজ করছেন, এভাবে। তারপরে আছে আনস্কিল্ড ওয়েজ, যারা বিদেশে যাবেন, প্রবাসী শ্রমিক, যাদেরকে টিকা না নিলে বিমানে উঠতে পারবে না, তারা পাবে। প্রবাসী শ্রমিকরা যারা দেশ থেকে চলে যাবেন। তারপরে জেলা উপজেলা পর্যায়ে অন্যান্য সরকারি কর্মকর্তারা পাবেন। তারপরে পাবেন যারা ব্যাংকে কাজ করছেন, ফ্রন্টলাইনার, 1,97,621। তারপরে পাবেন হচ্ছে যারা যক্ষ্মা, HIV, এইডস এবং ক্যান্সার রোগের মতো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। ডাক্তার মুশতাক হোসেন, বুঝতে পারছি বেশ লম্বা তালিকা করা হয়েছে, ধাপে ধাপে তাদেরকে দেওয়া হবে। আমার প্রশ্নটি ছিল যে আম জনতা, যাদেরকে হয়তো এরকম কোনো তালিকার মধ্যেই আমরা ফেলতে পারছি না, কিন্তু যারা আমাদের গুরুজন, বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদেরকে অন্তর্ভুক্ত করবার পরিকল্পনা আসলে আপনাদের রয়েছে কিনা, সেটাই ছিল আমাদের প্রশ্ন। এর মধ্যে আছে 60 বছরের বেশি বয়স যাদের আছে, 60 ইয়ার্স, তাদের সংখ্যা হচ্ছে 1,20,96,657। এই এস্টিমেট করা হয়েছে। তারা প্রথম পর্বের প্রথম ভাগে পাবেন। এইভাবে 1,20,98,657 জনের পরিকল্পনা করা হয়েছে। এদের তালিকা করবে স্থানীয়ভাবে যারা স্বাস্থ্যকর্মী আছেন, মাঠ পর্যায়ে কর্মীরা, NID কার্ড, পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধন দিয়ে তারা করবেন। এখানে বড় লোকদের কথা বলা হয়নি। এই যে আপনার ব্যক্তিগত খাতে যারা টিকা নিয়ে আসবে, তারা অবশ্যই গণটিকা শুরু করবার আগে তাদেরকে অনুমতি দেওয়া হবে না। অনেক ধন্যবাদ ডাক্তার মুশতাক হোসেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। খুব সংক্ষেপে ডাক্তার তুষার মাহমুদ, আপনার কিছু বলবার আছে? আমি জাস্ট যদি ছোট 2টা এক্সাম্পল দিই। আমরা কি জানি যে ডেঙ্গু ভ্যাকসিন আছে বাজারে? 2016 সালে কিন্তু এটা FDA অ্যাপ্রুভড একটা ভ্যাকসিন। কলেরার মতো মহামারীর পরে 2000 সালের দিকে কিন্তু কলেরার ভ্যাকসিনও আছে, কিন্তু আমরা কতজন কলেরা ভ্যাকসিন নিয়েছি? বা ডেঙ্গুর মতো যেটা বাংলাদেশে ডেঙ্গুর ভ্যাকসিন যে আছে আমি নিজেই জানতাম না। 2016 সালে FDA অ্যাপ্রুভড একটা ভ্যাকসিন আছে। এটা নিয়ে কিন্তু আমরা
উদ্বিগ্ন না, কারণ আমরা জানি ডেঙ্গু থেকে কিভাবে নিজেকে প্রিভেন্ট করতে হবে, মশা যেন আমাকে না কামড়ায়। করোনার ভ্যাকসিন নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, কিন্তু এর চেয়ে আমি জানি করোনা থেকে আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবো, ওইটার উপর ফোকাস দিতে হবে। অস্থিরতা, লেলিন স্যার যেটা বললেন, অস্থিরতা বা আমি পেলাম না, এর চেয়ে আমি নিজেকে কিভাবে প্রোটেক্ট করবো সেটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। করোনা ভ্যাকসিন নেওয়ার পরও যে নিবে, হি অর শি কুড বি ক্যারিয়ার, অর্থাৎ করোনা ভ্যাকসিন নেওয়ার পরও আমার হয়তো ভ্যাকসিন মানে ভাইরাসটা কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমি ক্যারিয়ার হিসেবে আরেকজনের কাছে ছড়িয়ে দিতে পারি। সো করোনা ভ্যাকসিন নেওয়ার পরও কিন্তু আমাদের ওই স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতেই হবে, আমার সামাজিক দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে হবে না। সো ভ্যাকসিনেশনের অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট একটা দেশের এই মহামারী থেকে সারা বিশ্বকে উতরে আসার জন্য। কিন্তু এই যে কারাকারি বা আমি পাবো কি পাবো না, কি হবে, কে পাবে, দরকার নাই। আমি নিজেকে প্রোটেক্ট করব, আমার ফ্যামিলিকে, আমার সমাজকে প্রোটেক্ট করার জন্য স্বাস্থ্যবিধির উপর বেশি ফোকাস রাখবো। অনেক ধন্যবাদ ডাক্তার তুষার মাহমুদ, ডাক্তার লেলিন চৌধুরী, ডাক্তার মুশতাক হোসেন এবং ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, আপনাদের চারজনকেই অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই করোনা ও টিকার অপেক্ষা বিষয়ক আলোকপাত করবার জন্য। আমরা নানা বিষয়ে জানতে পারলাম যে আসলে টিকা দরকার আছে বটে, টিকার আশাবাদও আছে বটে, কিন্তু সেটি হাতে এসে কার্যকর হতে হতে এখনো বহু পথ বাকি। আর এই লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য আমাদের সতর্কতা, আমাদের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আপাতত আর কোনো বিকল্প নেই। অতএব আপনারা যারা যেখানে আছেন, কর্মস্থলে যান, বাড়িতে থাকুন, নিজেদের হাত ধোয়া, মাস্ক পরা এবং পরিবারের বয়োজ্যেষ্ঠজনদেরকে একটু নিরাপদে রাখা, বিশেষ করে তরুণ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সতর্ক হন, ঘরে থাকুন। আপনার শরীর প্রাকৃতিকভাবেই হয়তো আপনার সক্ষমতা, শারীরিক বেশি বলে আপনার হয়তো ক্ষতি হবে না, কিন্তু নিজের রোগ ঘরে বয়ে এনে বাবা মা গুরুজনদের ক্ষতির কারণ হয়তো হতে পারেন। তাই সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।